আসসালামু বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। ভিডিওটি তাদের জন্যই যারা দেওয়ানি বিচার ব্যবস্থা বুঝতে চান, যারা দেওয়ানি কার্যবিধি বুঝতে চান, যারা আইনের ছাত্র অথবা যারা বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, অথবা আপনি সাধারণ ব্যক্তি, আইন সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকা চাই। অথবা যারা ব্যাংকার আছেন, সচেতন নাগরিক আছেন, আশা করি দেওয়ানি বিচার ব্যবস্থা যদি আপনি না বুঝেন, আপনার জন্য এই ভিডিওটা এট লিস্ট 30 থেকে 40 মিনিট দীর্ঘ হবে। এর আগে আমাদের একটা পার্ট 1 আছে, দয়া করে সেইটিও দেখে নিবেন। তাহলে দেওয়ানি বিচার ব্যবস্থার উপর, সিপিসির উপর, দেওয়ানি কার্যবিধির উপর আপনার কিছুটা হলেও স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আসবে। আমাদের গত পর্বের ভিডিওতে আমরা বলেছিলাম, আমরা যদি সিপিসি যদি পড়তে চাই, দ্য কোড অফ সিভিল প্রসিজিওর, যদি আমরা এটা বুঝতে চাই সঠিকভাবে, আমাদেরকে বেসিক কিছু নলেজ কিন্তু আমাদের থাকতে হবে। তো সেটি আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন, আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো বন্ধুরা, আমরা গত পর্বে যেটা বলেছিলাম, আপনি যদি সিপিসিটাকে যদি বুঝতে চান, এটা আমরা গত পর্বে আপনাদেরকে বলেছি যে আপনি যদি সিপিসি যদি বুঝতে চান, আপনাকে যেটা করতে হবে, এই সিপিসির পাশাপাশি, দেওয়ানি কার্যবিধির পাশাপাশি আরো কিছু আইন সম্পর্কে স্বচ্ছ গুরুত্বপূর্ণ ধারাগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। সেগুলো কি? এটা হচ্ছে 1887 সালের আমাদের সুট ভ্যালুয়েশন অ্যাক্ট বলে একটা আইন আছে। এই আইনটা সম্পর্কে আপনার বেসিক কিছু ধারণা থাকতে হবে। এর পাশাপাশি কোড ফি আইনটাও সম্পর্কে আপনাকে একটা ধারণা থাকতে হবে। কোড ফি আইন 1870, আর দেওয়ানি আদালত আইন, এই সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে 1887 সালের। এই ৩ টা আইন সম্পর্কে যদি আপনার গুরুত্বপূর্ণ কিছু সেকশন সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা না থাকে, সিপিসি আপনি বুঝবেন না। আপনি আরজি দাখিল করবেন, কোন আদালতে করবেন, কত টাকার করবেন, কয়টি দেওয়ানি আপনার এই যে বিচার ব্যবস্থার আদালত আছে, সেটাই আপনি যদি না বুঝেন, আপনি সিপিসিটা বুঝবেন কিভাবে? কত টাকা খরচ হবে, কোর্ট ফিটা কত হবে? এই বেসিক যদি ধারণাটা না থাকে, আপনি আইনের ছাত্র হয়েও যেটি করতে পারবেন না, দেওয়ানি কার্যবিধি বুঝতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরবো, যে কোর্ট ফি আইনের গুরুত্বপূর্ণ বিষয়টা, দেওয়ানি আদালত আইনের গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো, আর সুট ভ্যালুয়েশনটা আমরা আরেকটা ভিডিওতে তুলে ধরবো। তো আমরা পড়তেছিলাম কি? সিপিসি। সিপিসি কে আমরা কি বলি? দ্য কোড অফ সিভিল প্রসিডিওর বা সিভিল প্রসিডিওর কোড, যেটা আপনারা বলেন। এটি সর্বপ্রথম আমরা যতটুকু জানতে পারি সেটা হচ্ছে যে 1859 সালে এটি সর্বপ্রথম কোডিফাই করা হয়। এইজন্য বলা হয় দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। পূর্বের ভিডিওতে আমরা কিছুটা ইতিহাস তুলে ধরেছি, সেটা একটু দেখে নিবেন। যে যখন 1858 সালে যেটা করলো ব্রিটিশ সরকার, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বন্ধ করে দিয়ে তারা ক্ষমতাটা গ্রহণ করলো, তো তখনই কিন্তু তারা এই যে এটি প্রণয়ন করেছিল। কিন্তু 1859 সালে এটা ফরমালি এটাকে কোডিফাই করা হয়। তো তাহলে আমরা 1859 সালে যেটি দেখতে পারতেছি, দ্য সিভিল প্রসিডিওর কোড আমরা দেখতে পারতেছি। পরবর্তীতে 1877 এবং 1882 সালে এটাকে ২ বার সংশোধন করা হয়। তো এতবার সংশোধন করার পরেও এটা যেই সময়ের পরিবর্তনে তখন সেটাকে 1908 সালে চূড়ান্ত ভাবে এটাকে নতুন করে নিয়ে আসা হয়। তাহলে আমরা যে আজকে আইনটা পড়তেছি, এটা হচ্ছে 1908 সালের আইন, সেই ব্রিটিশ আমলের আইন। তো এই আইনটা আমরা স্বাধীন বাংলাদেশে কেন পড়ি? আমাদের সংবিধানে একটা অনুচ্ছেদ আছে, আর্টিকেল আছে, সেকশন আর্টিকেল 149। এই 49 এ যেটা বলে যে এই অঞ্চলে যে আইনগুলো চলমান ছিল সেগুলো চলমান থাকবে, সরকার চাইলে রহিত বা সংশোধন করতে পারবে। তাহলে আমরা এতটুকু বুঝলাম, সিপিসি 1908 সালের আইন, এটা সংবিধানের 149 নাম্বার ক্ষমতা বলে, আর্টিকেলের ক্ষমতা বলে বাংলাদেশের প্রযোজ্য। সিপিসি বুঝতে হলে আমরা কোড ফি আইন 1870 টাকে বুঝবো, যে দেওয়ানি আদালত আইন আছে সেটাকে বুঝবো, সুট ভ্যালুয়েশন একটাকে বুঝবো। তো চলুন প্রথমে আমরা কোড ফি আইন এবং দেওয়ানি আদালত আইনের গুরুত্বপূর্ণ জিনিসটা বুঝি। তো চলেন প্রথমেই বুঝি আমরা। প্রয়োজনে আপনি হ্যান্ড নোট করে নিতে পারেন, আপনার কিন্তু কাজে আসবে। তো বন্ধুরা, দ্য সিভিল কোড অ্যাক্ট বা দেওয়ানি বিচার আদালত আইন 1887, এর সেকশন নাম্বার 3 যদি আমরা দেখি, সেখানে বলা আছে যে দেওয়ানি আদালত কয় প্রকারের হবে। তো এই যদি আমরা দেওয়ানি আদালত দেখি, আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট গুলো আছে, আমাদের 64টা যে জেলা আছে, এই জেলাতে আমরা মোটামুটি 5 প্রকারের দেওয়ানি বিচার ব্যবস্থা দেখতে পারবো, দেওয়ানি আদালত। একটাকে বলা হচ্ছে জেলা জজ আদালত। এটি হচ্ছে সর্বোচ্চ আদালত জেলা পর্যায়ে দেওয়ানি বিচার ব্যবস্থার কাজে। ইনার পাশাপাশি আছেন অতিরিক্ত জেলা জজ, ইনার পাশাপাশি আছেন যুগ্ম জেলা জজ, এর পাশাপাশি আছেন আমাদের সিনিয়র সহকারী জজ,
আর পাশাপাশি আছেন সহকারী জজ। যারা এই বিচারক হতে চান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে তারা পরীক্ষা দিয়ে এই এন্ট্রি লেভেল যে সহকারী জজ আছে এই পদেই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কি করে এন্ট্রি দেয়। এই পদেই একজন ব্যক্তি বা একজন আইনের ছাত্র, আইন বিষয়ে যার ডিগ্রি আছে, সে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে লিখিত, রিটেন, ভাইবা দিয়ে যদি পাশ করে এবং তার বয়স যদি ঠিক থাকে, উচ্চতা ঠিক থাকে, ওজন ঠিক থাকে, যাবতীয় কিছু যদি ঠিক থাকে, তাহলে সে সহকারী জজ হিসেবে নিযুক্তি পায়। তো সহকারী থেকে পরবর্তীতে সে প্রমোশন পেয়ে সিনিয়র হতে পারে, যুগ্ম হতে পারে, অতিরিক্ত জেলা জজ পর্যন্ত হতে পারে। এর পরবর্তীতেও হতে পারে, কিন্তু জাস্ট এই ৫ টা স্তর আমরা মনে রাখবো। সিনিয়র, সিনিয়রের নিচে আমরা সহকারী অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ, এডিশনাল জেলা জজ এবং আমাদের যেই জেলা জজ, এই ৫ প্রকার। তাহলে আমরা এই ৩ নাম্বার সেকশনটা একটু মনে রাখবো। এটা না বুঝলে আপনি কিন্তু বিচার ব্যবস্থাই বুঝবেন না। এখন সাথে আমরা সেকশন 18 যদি আমরা দেখি, সেকশন 18 এ যেটা বলা হচ্ছে সেখানে আমরা একটু ক্রিস্টাল ক্লিয়ারলি বুঝবো। জেলা জজ এবং যুগ্ম জেলা জজের এখতিয়ার বিষয়ে আলোচনা করা আছে যে উনারা কি করতে পারবেন, সব মামলা উনারা দেখতে পারবেন। জেলা জজ এবং যুগ্ম জেলা জজ। তো নরমালি যেটা করা হয়, আমরা যে মামলাগুলো দাখিল করি এগুলো এই ৩ আদালতেই করা হয়। যুগ্ম, সিনিয়র, সহকারীর কাছে পেকুনারি জুরিসডিকশন থাকে সেই হিসাবে করা হয়। অর্থাৎ ১৫ লাখ টাকা পর্যন্ত, যেটা আমরা কোর্ট ফি আইনে পড়বো, যে ১৫ লাখ টাকা পর্যন্ত হচ্ছে আমাদের যেই সহকারী জজ, ২৫ পর্যন্ত সিনিয়র, ২৫ এর উপরে হলে যুগ্ম জেলা জজ আদালতে আমাদের এই মামলাগুলো করতে হয়। আর কোর্ট ফি আইনে আমরা কোর্ট ফি সম্পর্কে পড়বো। আমাদের এই যে সিভিল কোড অ্যাক্ট এর মধ্যে বলা আছে আমরা কোন আদালতে যেতে হবে। তাহলে সেকশন 18 আমরা যেটা জানলাম, জেলা জজেরও আদি এখতিয়ার আছে, তবে উনি প্রয়োগ করেন না। উনি জাস্ট কপিরাইট সংক্রান্ত মামলা এবং কিছু বেসিক কিছু মামলা আছে সেগুলো সরাসরি করা হয়। বাকি মামলাগুলো যুগ্ম জেলা জজ আদালতেই করা হয়। এখন আসি আমরা সেকশন 19 যদি আমরা দেখি, এক্ষেত্রে বলা হচ্ছে সিনিয়র সহকারী জজ যে 25 লাখ টাকা পর্যন্ত দেখবেন। এটা কোথায় বলা আছে? আমাদের বলা আছে সেকশন 19 এ যে উনি 25 লাখ টাকা পর্যন্ত দেখবেন আর যে সহকারী জজ উনি 15 লাখ টাকা পর্যন্ত দেখবেন। বিষয়টা কিন্তু এভাবেই বলা আছে। আইনেরগুলা কিন্তু এমনভাবে বলা নাই যে 25 এর বেশি হলে কে দেখবে। বলা হচ্ছে যিনি সহকারী জজ উনার এখতিয়ার হচ্ছে কত? 15 লাখ টাকা পর্যন্ত। সিনিয়র হইলে 25 লাখ পর্যন্ত। আর জেলা জজ এবং যুগ্ম জেলা জজ যেকোনো মামলা দেখতে পারবেন। তবে জেলা জজ দেখেন না, যুগ্ম জেলা জজ দেখেন 25 লাখের উপরে হইলে। এখন আসি আমরা এই মামলাগুলো থেকে আপিল যেগুলো হবে এ বিষয়ে সেকশন 20 তে বলা আছে জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে আপিল হবে সবসময়। কোথায়? হাইকোর্ট বিভাগে। যদি জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ যদি কোনো মামলা দেখেন সেটার বিরুদ্ধে যদি আপনি সংক্ষুব্ধ হন, আপিল সবসময় হাইকোর্ট বিভাগে হবে। এখন যদি আমরা দেখি সেকশন 21 এ যেটি আমাদের বলতেছে যুগ্ম জেলা জজ ৫ কোটি টাকা পর্যন্ত যে মামলাটার ডিক্রি দিবেন, রায় দিবেন সেটার বিরুদ্ধে আপিল কোথায় হবে? জেলা জজ আদালতে। এর বেশি হলে তখন আমাদেরকে হাইকোর্টে যেতে হবে। তাহলে ৫ কোটি টাকা পর্যন্ত জেলা জজ এবং ৫ কোটির বেশি হলে হাইকোর্টে। তখন হাইকোর্টের রুলস আছে আবার, যদি ৬ কোটি পর্যন্ত সিঙ্গেল বেঞ্চ দেখবেন, ৬ কোটির বেশি হলে তখন দ্বৈত বেঞ্চ দেখবেন। সেটা হাইকোর্ট রুলস, সেটা ভিন্ন কথা, সেটা আমাদের না জানলেও চলবে। তাহলে এখান থেকে আমরা এতটুকু বুঝলাম যে ৫ প্রকারের বিচারক থাকবেন। ১৫ লাখ টাকা পর্যন্ত সহকারী, ২৫ পর্যন্ত সিনিয়র, ২৫ এর বেশি হলে যুগ্ম জেলা জজ আদালতে আমরা মামলাটা করব। সরাসরি যদি আমরা বলি জেলা জজের আদি এখতিয়ার আছে কিনা দেওয়ানি মামলা গ্রহণ করার জন্য, ইয়েস আমাদের আদি এখতিয়ার আছে। কোথায় বলতেছে আমাদের? সেকশন যদি আমরা 18 দেখি, সেকশন 18 এ বলা আছে জেলা জজ এবং যুগ্ম জেলা জজের এখতিয়ার সম্পর্কে। তো যাই হোক, এখন আমরা যদি দেখি আমাদের কোর্ট ফি অ্যাক্টে চলে যাব আমরা। আমরা সেখান থেকে যতটুকু জানা জেনেছি। এখন আমরা কোর্ট ফি অ্যাক্টে যাইয়া দেখি যে আসলে একটা মামলার কোর্ট ফি কিভাবে হিসাব করা হয়। তো কোর্ট ফি অ্যাক্টের যদি আমরা ৭ ধারাটা একটু ভালো করে পড়ি, এখানে বিভিন্ন বিষয় আলোচনা করা আছে যে কিছু হবে ফিক্সড এবং কিছু হবে মূল্য অনুপাতে। ফিক্সড যেটা সেটার জন্য এই কোর্ট ফি আইনে একটা শিডিউল দেওয়া আছে। ওই শিডিউলটা আমরা যদি পড়ি সেখানে বিভিন্ন মামলার এই যে এরকম আমরা যদি দেখি এরকম শিডিউল দেওয়া আছে। তো শিডিউলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে জানা যাবে যে আসলে কোর্ট ফি আইনের শিডিউলে কোন মামলার জন্য কত টাকা খরচ।
তো এর জন্য কিছু লিস্টও আছে যে আসলে মানি স্যুট, স্যুট ফর ড্যামেজ, স্যুট ফর রিকভারি অফ পজিশন, স্যুট ফর ডিক্লারেশন, নানা প্রকার। এর জন্য বলা হচ্ছে যে কিছু হচ্ছে আমাদের মূল্য অনুপাতে বা অ্যাড ভ্যালোরাম এবং কিছু হচ্ছে ফিক্সড। যদিও আরেকটা বলা আছে হাল্ফ অফ অ্যাড ভ্যালোরাম মানে হচ্ছে মূল্যের অর্ধেক। এই বিষয়টি সঠিক না, কেন আমরা সেটাও তুলে ধরব। তাহলে আমরা এই যে কোড ফি অ্যাক্টের যেই হিসাবটা করব এখন আমরা, এর জন্য আমরা অথরিটি পাচ্ছি কোথা থেকে? সবসময় আমাদেরকে আইনে যদি আপনি বুঝতে চান, আপনি অথরিটি খুঁজবেন। তো ৭ নাম্বার সেকশন আপনাকে অথরিটি দিচ্ছে যে মানির জন্য কি হবে, মেইনটেন্যান্স এর জন্য কি হবে, এবং এইটির সাথে, সাথে আমরা এই আইনের আরেকটা ধারা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, যেটা আমরা অনেকেই ভুল করি। সেটা হচ্ছে আমাদের এই ৩৫ এর এ। এই সেকশন সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। তাছাড়া আমরা কোড ফিটা ভুল করব। তো কিভাবে আমাদের হিসাব হবে দেখেন, এটা একটু দেখে নেন আবার। তাহলে আমরা কোড ফিটা হিসাব হইতে পারে আমাদের ২ প্রকার। একটা হচ্ছে ফিক্সড হইতে পারে, একটা হচ্ছে মূল্য অনুপাতে হইতে পারে। যেটা ফিক্সড সেটা আমরা কোথায় পাবো? আমরা শিডিউলে পাবো। শিডিউল নাম্বার ২ এ দেওয়া আছে যে কোন মামলার জন্য কত টাকা ফিক্সড হবে। এখন মূল্য অনুপাতে যেটা, এটা হতে পারে আপনার টাকার মামলা হইলে এক প্রকার, আর যদি সম্পত্তি বিষয়ক হয় তাহলে এক প্রকার। টাকার মামলা হইলে যেটা বলা হচ্ছে যে আপনার 2.5% হিসাবে আপনি যত লাখ টাকা দাবি করবেন তার 2.5% হিসাবে দিবেন। তবে এত টাকা তো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। তো এইজন্য সরকার বলতেছে সর্বোচ্চ ৫০,০০০ দিলেই চলবে, এর বেশি লাগবে না। আর যদি সম্পত্তি বিষয়ক হয়, অর্থাৎ যদি টাকার বাইরে হয়, সেক্ষেত্রে ২% হিসাবে দিলেই চলবে। তবে সর্বোচ্চ ৪০,০০০ টাকা পর্যন্ত কোর্ট ফি হবে, এর বেশি হবে না। তবে আইনের ছাত্র হিসেবে আমরা আবারও বলেছি, আপনাকে ওই যে ৩৫ এর এ ধারাটাও মাথায় রাখতে হবে। তাহলে আমরা কোড ফিটা কোথায় পাচ্ছি? আমরা কোড ফি অ্যাক্ট ১৮৭০ এর ৭ নাম্বার সেকশনে পাচ্ছি, সেকশন 35 এ পাচ্ছি। কত টাকা কোড ফি হবে? এগুলো আমরা বলতেছি ফিক্সড হইতে পারে, এগুলো মূল্য অনুপাতে হইতে পারে। ফিক্সডটা কোথায় পাবো? আমরা ২ নাম্বার শিডিউলে পাবো। মূল্য অনুপাতে কোথায় পাবো? এটাও আমরা যে শিডিউলের মধ্যে পাবো, শিডিউলের মধ্যে পাবো। তো নরমালি হিসাবের ক্ষেত্রে দেখেন শিডিউলটা একটু দেখে নেন। এটি হচ্ছে আমাদের শিডিউল 1। এখানে কি, কি বলা আছে? অ্যাড ভ্যালোরাম ফি অর্থাৎ মূল্য অনুপাতে। তো এক্ষেত্রে আমরা মূল্য অনুপাতে অনেকগুলো নাম দেওয়া আছে। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা মামলার ক্ষেত্রে দেখি। দেখেন স্পেসিফিক রিলিফ অ্যাক্টের যেই আমাদের মামলা, এটা মূল্যের অর্ধেক কোথাও বলা নাই। এটা মূল্য অনুপাতে, তবে সর্বোচ্চ প্রভাইডেড ডেট বলে যেটা বলা আছে যে মেক্সিমাম ফি লাইবল অন প্লেইন শেল বি ৭,৫০০ টাকা। তার মানে যেই আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ৯ ধারায় যে মামলা, এর সর্বোচ্চ কোর্ট ফি হবে আমাদের কত? ৭,৫০০ টাকা মাত্র। মূল্যর অর্ধেক কিন্তু না। মূল্য অনুপাতে হইলে আমাদের ৪০,০০০ এর অর্ধেক ২০,০০০ হইতো। হয়তো আগামীতে যারা এইটি বারবার উচ্চারণ করেন মূল্যের অর্ধেক, তারা সেটিকে শুধরিয়ে নিবেন। তো যাই হোক, এখন যদি আমরা দেখি যে দেখেন এখানে বিভিন্ন প্রকার কিছু মূল্য অনুপাতে দেওয়া আছে, অসংখ্য কিছু। তো এতগুলো তো আমাদের কাজের না। আমরা জাস্ট সূত্রটা শিখে রাখবো যে আসলে কিভাবে হয়। আর আমাদের এখানে দেখেন আমরা যেটা বললাম, টেবিল এ ছিল একটা, টেবিল বি। এটা ২০১০ সালে চেঞ্জ করা হয়েছে। এখানে বলতেছে দেখেন সাবজেক্ট ম্যাটার যদি মানি হয় তাহলে কত হবে? 2.5% হিসাবে সর্বোচ্চ ৫০,০০০। আর যদি সাবজেক্ট ম্যাটার মানির বাইরে হয় তখন আমাদের ২% হিসাবে ৪০,০০০ টাকা হবে আমাদের ফিটা। তো তাহলে বন্ধুরা বুঝতেই পারতেছেন আমরা যে 2.5% টা কোথা থেকে বলতেছি? আমরা বলতেছি কোড ফি অ্যাক্টের সাথে যে শিডিউল আছে, শিডিউল 1 এর বি টেবিলের মধ্যে আমাদের দেওয়া আছে। আর যদি এখন আমরা চলে যাই দেখেন শিডিউল নাম্বার 2 ফিক্সড কোড ফির ক্ষেত্রে দেখেন শিডিউল নাম্বার 2 এ ফিক্সড কোড ফি দেওয়া আছে। কোথাও ৳২০০, কোথাও ৳১০০, কোথাও ৳৫০। যেমন আমরা ওকালতনামা যেগুলো দাখিল করব, দেখেন ওকালতনামার কোড ফি আপনারা ৳৩০। এখানে দেখেন ওকালতনামার কোড ফি ৳৩০। হাইকোর্টের ক্ষেত্রেও ৳৩০ হয় ওকালতনামার কোড ফি। এটা ছাড়া বিভিন্ন মামলার ফিক্সড যেগুলো সেগুলো দেওয়া আছে। তো আপনাদের কাজ হবে আপনারা এটি প্রিন্ট করে রাখবেন, তাহলে আপনাদের অনেক কাজে আসবে। অর্থাৎ কোড ফি অ্যাক্টের যে শিডিউলটা আছে শিডিউলটা আপনারা রাখবেন। আর এখন আসি আমরা এই যে ভেরিয়েশন ৩৫ এর এটা আমরা কিভাবে হিসাব করব। তো দেখেন ৩৫ এর কিভাবে হিসাব করা হয়। তাহলে আমরা যেটা করব ৩৫ এর মধ্যে যেটা বলা আছে সেটা হচ্ছে যদি বিষয়বস্তু, মামলার বিষয়বস্তু যদি ২,০০০ থেকে নিয়ে ১৫,০০০ টাকার মধ্যে হয় তাহলে যেই কোর্ট ফিটা আসবে তার ১৫% আমরা কমিয়ে দিব। আর যদি সেটা ১৫,০০০ এর বেশি হয় তাহলে যে কোর্ট ফি আসবে সেটা ১৫% বাড়িয়ে দিব।
অর্থাৎ সিম্পল কথায় যদি আপনার ৳১,০০,০০০ যদি আপনার কোনো একটা ভ্যালুয়েশন হয়, সেক্ষেত্রে যদি আপনি ৳২,০০০ আসে তাহলে ২,০০০ এর উপর আমরা 15% যুক্ত করব। আর যদি আপনার মামলাটা ৳১৫,০০০ পর্যন্ত হয় তাহলে যে কোর্ট ফি আসবে সেটা থেকে 15% আমরা মাইনাস করব। আরেকটা দেওয়া আছে যেটা আপনার যদি ২,০০০ থেকে ৳২,৪০০ পর্যন্ত আপনার বিষয়বস্তু হয় তখন নির্ধারিত কোর্ট ফি হবে ৳২৮১.২৫। তো আবার কোর্ট ফি অ্যাক্টে বলা আছে ভগ্নাংশ হইলে পরবর্তী পূর্ণ সংখ্যায় অর্থাৎ ৳২৮২ আমরা হিসাব করে নিব। তাহলে আপনারা মনে রাখবেন যেভাবে টাকার মামলা হইলে 2.5% হিসাবে যা আসে সেটা হিসাব করব। তবে সর্বোচ্চ ৫০,০০০ ওই ৫০,০০০ এর উপরে আমরা আবার কি করব 15% যুক্ত করব। আর যদি আমরা সেটা টাকার বাইরে অন্য হয় 2% হিসাবে ৪০,০০০ ধরব। সেই ৪০,০০০ এর উপর 15% মানে ৳৪৬,০০০ হবে। আর এখানে ৳৫৭,৫০০ হবে। আর স্পেসিফিক রিলিফ ট্যাক্সের সর্বোচ্চ কোর্ট ফি হবে ৳৭,৫০০। 15% যুক্ত করলে আমাদের ৳৮,৬২৫ হবে। তো তাহলে আপনারা ২ টা জিনিস বুঝতে পারলেন। সিভিল কোড অ্যাক্টের মধ্যে দেওয়ানি কতটা আদালত আছে, কোন মামলাটা কোন আদালতে করা হবে। আর আমরা কোর্ট ফি অ্যাক্টের মধ্যে দেখলাম শিডিউল 1 এবং শিডিউল 2। শিডিউল 1 এ আমরা এ টেবিল, বি টেবিল দেখলাম এবং শিডিউল 2 এ আমরা দেখলাম ফিক্সড কোর্ট ফি। তো আশা করি আপনারা এই দুটো জিনিস যদি বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে গেল। তো গত পর্বেও আমরা জাস্ট আরেকটা বাকি থাকলো আমাদের সুট ভ্যালুয়েশন অ্যাক্ট। এটা আমরা আরেকটা পর্বে আপনাদেরকে বুঝাবো। আমাদের সাথেই আপনারা থাকবেন। তো দেখেন সিপিসির মধ্যে আমরা সব ১ম এই বলেছি ২ টো জিনিস থাকে। একটা হচ্ছে যে সেকশন থাকে এবং থাকে যেটা আমাদের অর্ডার থাকে বা শিডিউলের মধ্যে অর্ডার থাকে। অর্ডারের মধ্যে রুল থাকে। এখন অনেকে বলেন যে ভাই সেকশন আর্টিকেলের মধ্যে পার্থক্য কি? সেকশন জিনিসটা মনে রাখবেন। সেকশন হচ্ছে একটা সাবঅর্ডিনেট অর্থাৎ সেকশনটা কখনোই স্বতন্ত্র না। কখনো, কখনো স্বতন্ত্র, কখনো অন্যের উপর নির্ভর করে। কিন্তু আর্টিকেল অন্যের উপরে নির্ভর করে না। আর্টিকেল ব্যবহার করা হয় বিশেষত যেটা হচ্ছে কোনো দেশের সংবিধান, ইন্টারন্যাশনাল কনফারেন্স বা এমন আইন যে আইন থেকে অন্য আইন ড্রাইভ করা হয়। যেমন তামাদি আইনে আমাদের আর্টিকেল আছে। সেই তামাদিটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। সংবিধানের গুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন্টারন্যাশনাল বিভিন্ন এগ্রিমেন্ট গুলো ব্যবহার করা হয়। তো সেগুলোতে সেকশন ব্যবহার না করে আর্টিকেল আছে। আরো মজার জিনিস যেটা আপনারা যদি আমেরিকার সংবিধান দেখেন সেক্ষেত্রে দেখবেন যে আর্টিকেলের ভিতরেও সেকশন আছে। তার মানে সেকশন আমরা এককভাবে বুঝতে পারবো না। যেমন তামাদি আইনের ৬, ৭, ৮ এই ৩ টা ধারা যদি আপনারা একসাথে না পড়েন বুঝতে পারবেন না। বলা হচ্ছে যে নাবালক যতদিন পর্যন্ত সাবালক না হচ্ছে ততদিন পর্যন্ত কি করা যাবে না। তার যেই তামাদি সেটা স্থগিত থাকবে। কতদিন থাকবে এটা কিন্তু ৬ ধারায় বলা নাই। এটা কয় ধারায় বলা আছে? ৮ ধারায়। তাহলে ৬ আর ৮ যখন একসাথে মিলিয়ে পড়তেছেন তখনই আপনি বুঝতে পারতেছেন। কিন্তু তামাদি আইনেরই যদি আপনি আর্টিকেল অনুচ্ছেদ যদি আপনি পড়েন ১০০ যদি আপনি ৪৪ পড়েন, ১৪২ পড়েন সেখানে বলা আছে যে আপনার দখল উদ্ধারের মামলা আপনি ১২ বছরের মধ্যে করতে হবে। এটা আপনার অন্য কোনো আইনের উপর নির্ভর করতেছে না। তো তার মানে হচ্ছে কি সেকশনটা আপনার এটা 100% স্বাধীন না। এটা আরেকটার অধীনস্থ। আরো ১ টা ২ টা পড়ে তারপরে আমাদেরকে বুঝতে হয়। এই ওয়ার্ডার গুলাতে যেটা হচ্ছে কার্যপদ্ধতি বর্ণনা করা আছে। সেকশন গুলা সিপিসির মধ্যে সেকশনের যে সাবস্টেনটিভ অংশটা বলা আছে আর অর্ডার গুলাতে কার্যপদ্ধতি বর্ণনা করা আছে। তো ১ম এ আইনটা সম্পর্কে আপনি বেসিক ধারণা নিলেন যে এখানে ১৫৮ টার মতো সেকশন আছে, ৫১ টার মতো অর্ডার আছে। তো এতগুলো সেকশন তো আর আমরা একসাথে মনে রাখবো না। আমাদের কাজেরও না। ১ম এই কথা হচ্ছে ১ থেকে ৮ পর্যন্ত প্রাথমিক বিষয় আমরা শুধু একবার পড়ে এটাকে ভুলে যাব। যে ১ থেকে ৮ পর্যন্ত আমাদেরকে কি বলতেছে? এটাকে বলা হয় প্রাথমিক বিষয় বা প্রিলিমিনারি। এটা হচ্ছে আমাদের পার্ট 1 এর বাইরে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক। তাই এটা আমরা একবার পড়ে এটাকে ভুলে যাব যে প্রারম্ভিক বলে কিছু আছে। আমাদের কাজের যে বিষয়বস্তু সেটা হচ্ছে এই আমাদের ৯ থেকে নিয়ে ৩৫ এর বি পর্যন্ত যেগুলো আছে, স্যুট ইন জেনারেল যেটা আছে এটাই কিন্তু আমাদের কাজের। গত পর্বে আমরা ইংলিশটা দেখিয়েছি। অবশ্যই একটা বেয়ার অ্যাক্ট সাথে রাখবেন ইংলিশে সেটা আপনার কাজে দিবে। এখানে সাধারণ মামলা দেখেন স্যুট ইন জেনারেল আরেকটা আমরা পাবো সিপিসিতে স্যুট ইন পার্টিকুলার। সেই পার্টিকুলার কোথায় বলা আছে আমরা যদি সেখানে যদি দেখি আমাদের 79 থেকে যদি না আমরা চলে যাই আমাদের 88 পর্যন্ত যে স্যুট ইন পার্টিকুলার কেসেস মানে হচ্ছে সরকারের বিরুদ্ধে বিদেশে বিদেশি সংস্থার বিরুদ্ধে কিভাবে মামলা করবেন। তাহলে আমরা এই দেওয়ানি কার্যবিধিতে এটা মাথায় রাখবো যে স্যুট ২ প্রকারের হবে। একটা হচ্ছে সাধারণ যেটা সবার জন্য ইন জেনারেল
সেটার নিয়ম কানুন কোথায় পাবো? 35 এর বি এ পাবো। 9 থেকে নিয়ে 35-এর বি। আর কিছু স্পেশাল লোক সবসময় থাকে, সরকার থাকে, বিদেশি সংস্থা থাকে, এমবেসি থাকে। তাদের বিরুদ্ধে কিভাবে আমরা মামলা করব, সমন করব, ইস্যু হবে, কিভাবে সাক্ষ্য গ্রহণ হবে, এটা আমাদের স্যুট ইন পার্টিকুলার। এটা আমরা কোথায় পাবো? আমরা পাচ্ছি সেটা 88 থেকে আমাদের 78 থেকে আমরা যদি চলে যাই, সেটা আমাদের 88 পর্যন্ত আমরা পাচ্ছি। তাহলে এইটুকু আমরা মনে রাখবো। এইটি আমরা একসাথে পড়ে নিব। কোনটা? এই যে দেখেন জাস্ট এখানে 79 থেকে 88 এই দুইটাকে আমরা একসাথে পড়বো। তাহলে আমরা কি করতেছি? ১ এর সাথে ৪ কে মিলিয়ে পড়বো। তাহলে আমাদের জন্য সহজ হবে। ৯ থেকে ৩৫ আর আমাদের ৭৯ থেকে ৮৮ দুইটাকে আমরা একসাথে নিয়ে আসবো। তাহলে দেখেন আমাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে। এখন দেখেন এক্ষেত্রে যখন এই সাধারণ মামলাটা চলবে বা বিশেষ মামলাগুলা চলবে, তখন সেখানে কিছু কিন্তু ব্যবস্থা নিতে হয়। তো আমরা সিপিসিতে ৩ প্রকারের স্পেশাল প্রসিডিং গুলো পাবো। প্রসিডিং বা কার্যপদ্ধতি পাবো। একটা হচ্ছে আমাদের কি? একটা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টাল প্রসিডিং, আরেকটা হচ্ছে আমাদের স্পেশাল প্রসিডিং, আরেকটা হচ্ছে ইনসিডেন্টাল প্রসিডিং। এই ৩ টা প্রসিডিং সম্পর্কে আমরা একটু জাস্ট স্মরণ করব। ৩ টা প্রসিডিং সম্পর্কে। সর্বপ্রথম আমরা যদি যেটা করি যে একটা মামলা চলতেছে। চলার সময় আমরা সর্বপ্রথম ইনসিডেন্টাল প্রসিডিং যেটা 75 থেকে নিয়ে 78 এ আলোচনা করা আছে কি? এটা হচ্ছে কমিশন ইস্যু করা। যে বাস্তবে জমিটা দেখে আসা, বাস্তবে অ্যাকাউন্টে দেখে আসা, বাস্তবে যেকোনো একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা, সে যদি অসুস্থ হয়, বিবাদী সাক্ষ্য গ্রহণ করা, সে যদি অসুস্থ হয়। অর্থাৎ এই যে শুট ইন আমরা সাধারণ যে মামলাগুলো, এগুলো আর বিশেষ মামলার ক্ষেত্রে যদি আমাদের স্পেশাল কোনো কমিশন ইস্যু করতে হয়, আমরা ৭৫ থেকে নিয়ে ৭৮ এর মধ্যে আমরা কি করব? ইনসিডেন্টাল প্রসিডিং নিয়ে আলোচনা করব। তাহলে একটা আমাদের প্রসিডিং হয়ে গেল ৩ নাম্বারে। এখন আমরা এর বাইরে যেটা হবে, অনেক ক্ষেত্রে যেটা হয় যে সবাই চায় যে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, নানা প্রকার কিছু থাকুক। এজন্য আইনের মধ্যে ৮৯ থেকে নিয়ে ৯৩ এর মধ্যে স্পেশাল প্রসিডিং নিয়ে আলোচনা করা আছে। দেওয়ানি মামলায় যখনই আপনার আর্জি দাখিল হয়, সমন ইস্যু হয়, জবাব দাখিল হয়, এডিআর এর অপশন আছে। তাহলে আমাদের এডিআরটা হচ্ছে একটা স্পেশাল প্রসিডিং। প্রথমে ইনসিডেন্টাল, এখন মনে রাখেন স্পেশাল। তারপরে আমাদের কোনটা? তারপরে হচ্ছে আমাদের যে সাপ্লিমেন্টাল প্রসিডিং, অর্থাৎ যেমন আপনার ভিটামিনের অভাব হলে সাপ্লিমেন্টাল আপনাকে বিভিন্ন মেডিসিন দেওয়া হয়। এটা আমাদের ৯৪ থেকে ৯৫। যেমন আপনার নিষেধাজ্ঞার যদি প্রয়োজন হয়, সম্পত্তি কুক করার প্রয়োজন হয়, সম্পত্তিকে নানা প্রকার কিছু করার প্রয়োজন হয় বিচারকালীন সময়, আপনি তখন এই ৯৪ থেকে ৯৫ এ আপনি কি করতে পারেন? সাপ্লিমেন্টাল প্রসিডিং আপনি অনুসরণ করতে পারেন। তাহলে দেখেন সিপিসিটাকে আমরা কিভাবে বুঝতেছি? প্রাথমিক বিষয় ১ থেকে ৮ পর্যন্ত একবার পড়লাম, এটাকে ভুলে গেলাম, কিছুই নাই। এখন যে মামলাগুলো চলবে ২ প্রকারের আমাদের হবে। আমরা জানি আইনের একটা সাধারণ নিয়ম থাকে যাকে আমরা জেনারেল র বলি, আরেকটা হচ্ছে এক্সেপশন থাকে। এখন জেনারেল যেটা স্যুট ইন জেনারেল সেটা হচ্ছে আমাদের ৯ থেকে নিয়ে ৩৫। আর আমাদের যেটা সেটা হচ্ছে স্পেশাল হচ্ছে আমাদের কত? ৭৯ থেকে নিয়ে আমাদের ৮৮ পর্যন্ত। এই যে জিনিসটা জাস্ট আমি আরেকটু হাইলাইট করে দেই যে আমরা মনে রাখবো কোনটা ৯ থেকে নিয়ে ৩৫ টা মনে রাখবো। আর মনে রাখবো আমরা এইখানে আমাদের ৭৯ থেকে নিয়ে ৮৮। এই দুটা হচ্ছে আমাদের কি? একটা হচ্ছে স্যুট ইন জেনারেল, একটা হচ্ছে স্যুট ইন পার্টিকুলার। এই ২ টা যখন চলবে, চলাকালীন ৩ প্রকারের প্রসিডিং আসতে পারে। সাপ্লিমেন্টাল প্রসিডিং, ইনসিডেন্টাল প্রসিডিং, আমাদের আসতে পারে স্পেশাল প্রসিডিং। এখন ইনসিডেন্টাল প্রসিডিং মানে হচ্ছে কমিশন ইস্যু করা, ঘটনা তদন্ত করার জন্য, বিষয়বস্তু তদন্ত করার জন্য, মাঠে যাওয়ার জন্য, বাস্তবে দেখার জন্য পক্ষদ্বয়ের আবেদনের ভিত্তিতে বা বিচারক যে করতে পারেন, এই যে কমিশন ইস্যু করাইতে পারেন, এটাই হচ্ছে আমাদের ইনসিডেন্টাল প্রসিডিং। আর যখনই দেওয়ানি মামলা আর্জি হয়, সমন হয়, বিবাদী যখন আসেন তখন এডিআর এর অপশনটা দেওয়া আছে। এডিআর অর্থাৎ অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, যেটাকে আমরা বলতেছি স্পেশাল প্রসিডিং। স্পেশাল প্রসিডিং এটা হচ্ছে ৮৯ থেকে নিয়ে ৯৩ পর্যন্ত। আরেকটা প্রসিডিং কি? আমাদের সাপ্লিমেন্টাল প্রসিডিং। সেটা আমাদের ৯৪ থেকে ৯৫। তাহলে দেখেন আমরা এখন কত সহজে এই ব্যবস্থাটাকে ছোট করে ফেললাম। যে তাহলে আমাদের মোকদ্দমাটা ২ প্রকার হবে। জেনারেল, পার্টিকুলার। জেনারেল কোনটা আমাদের? ৯ থেকে নিয়ে ৩৫। পার্টিকুলার আমাদের কোনটা আসবে? ৭৯ থেকে আমাদের ৮৮ পর্যন্ত। আর এই মামলা চলাকালীন ৩ প্রকারের প্রসিডিং পাবো। ইনসিডেন্টাল, সাপ্লিমেন্টাল এবং স্পেশাল। দ্যাটস অল। এখন কথা হচ্ছে যে এই মামলাগুলোর তো একটা আপনার কি হবে? শেষ বেলা আসবে। জীবনের শেষ বেলা সবারই আসবে। সূর্য উঠলে সেও ডুবে যায়। যত বছরই হোক মামলাগুলো কিন্তু শেষ হবে। তো তখন শেষ হইলে কি হবে?
সেখানে বলা হচ্ছে ডিক্রি আমরা পাবো। তো একটা ডিক্রি যখন আমরা পাবো এক্ষেত্রে কি হবে, যে যিনি প্রতিকারটা পাইলেন উনি ডিক্রিটা জারি করতে চাবেন, আর যিনি সংক্ষুব্ধ হইলেন উনি চাবেন সেই ডিক্রির বিরুদ্ধে আপিল করার জন্য। এখন যিনি ডিক্রিটা পাইলেন, যার পক্ষে আসলো, উনি কি করবেন, ডিক্রি জারি করবেন। কিভাবে ডিক্রি জারি করবেন এ বিষয়ে আমরা ৩৬ থেকে নিয়ে ৭৪ এর মধ্যে পড়তে পারবো। ডিক্রি জারিটা কিভাবে হবে, তাহলে আপনি কিছুটা হইলেও কিন্তু বুঝতে পারতেছেন। প্রথমে প্রারম্ভিক বিষয় জানলাম, ১ থেকে ৮ পর্যন্ত আমরা ভুলে গেলাম। ৯ থেকে ৩৫-এ আমরা স্যুট ইন জেনারেলটা বুঝলাম। তারপরে আমরা যে পার্টিকুলার স্যুট বুঝলাম ৭৯ থেকে নিয়ে আমরা ৮৮ পর্যন্ত। এগুলো চলাকালীন ৩ টা প্রসিডিং পেলাম, সাপ্লিমেন্টাল, ইনসিডেন্টাল, স্পেশাল। এখন আসি, যখন আমার ডিক্রিটা আসলো, ডিক্রিটার বিরুদ্ধে যে কোনো সংক্ষুব্ধ পক্ষ কি করবেন, আপিল করবেন, অথবা যিনি ডিক্রি হোল্ডার হলেন উনি কি করবেন, উনি ডিক্রি জারির আবেদন করবেন। জারি বিষয় জানতে ৩৬ থেকে ৭৪-এ যাব, আর আপিল বিষয় জানতে আমরা ৯৬-তে যাব। তো ৯৬-তে বলা হচ্ছে প্রতিটা ডিক্রি আমরা আপিল করতে পারবো, প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে এক্সেপ্ট ২ টা। একটা হচ্ছে সোলেনামা, আপোস যদি আমরা করি, এরিয়ার যদি করে ফেলাই সেটা, আরেকটা হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ৯ ধারায় যে ডিক্রি আসবে সেই ২ টা বাদ দিয়ে সকল ডিক্রির বিরুদ্ধে আমাদের কি চলবে, আপিল চলবে। এখন আপিলে যদি আমরা যাই ৯৬ ধারা থেকে ১১২ পর্যন্ত আমরা দেখব যে কখনো ডিক্রির বিরুদ্ধে আপিল, কখনো অর্ডারের বিরুদ্ধে আপিল যাওয়া যাবে। এই বিষয়ে আপনারা এখানে পাবেন। আর যিনি ডিক্রি জারি করতে চাবেন উনি ৩৬ থেকে ৭৪ টা ভালো করে পড়বেন। যিনি আপিলে যাইতে চাবেন উনি ৯৬ থেকে ১১২ তে যাবেন। আপিল কি? আপিল হচ্ছে পক্ষদ্বয় যে সংক্ষুব্ধ পক্ষ থাকবে তাদের অধিকার। আপিলটা আদালত নিজ থেকে কি করতে পারে না, ইস্যু করতে পারে না। এখন আপিল ছাড়াও দেওয়ানি মামলা যখন চলতে থাকে, আমরা ৩ প্রকারের প্রসিডিং যখন চলতেছে তখন আইনগত সমস্যা আসতে পারে। তখন আমরা একটা কাজ করতে পারি কি, রেফারেন্স ১১৩ নম্বর সেকশনে আছে রেফারেন্স। অর্থাৎ যেটা কি, সেটা হচ্ছে বিচারক নিজের থেকে যদি আইনটাকে উনি না বুঝেন, অথবা পক্ষদ্বয় যদি মনে করে এখানে আইনগত কোনো ব্যাখ্যার প্রয়োজন, তারা হাইকোর্টে রেফার করতে পারে এই বিষয়টা। তারা কি চিন্তা করতেছে, তারা কি ব্যবস্থা দিতে চাচ্ছে, হাইকোর্টের ব্যাপারে কি বলে। তো হাইকোর্ট তাদেরটাকে ওকে করে দিতে পারে, অথবা তারা নিজে থেকে নতুন করে সিদ্ধান্ত দিতে পারে। এটাকে বলা হচ্ছে রেফারেন্স। বিচারক দিলে কোনো খরচ নাই, যদি পক্ষদ্বয় দেয় এক্ষেত্রে তাদেরকে খরচ দিতে হয়। তো আরেকটা আছে যেটা, যখন আমরা ডিক্রিটা পাইলাম, আপিল হইলো, আপিলে আপনার মূল মামলার মতোই খরচ দিতে হবে। আপিলে একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। এখন নির্ভর করে আপনি কি জেলা জজের কাছে আপিলটা হচ্ছে, না আপিলটা হচ্ছে হাইকোর্টে, তার উপর ভিত্তি করে আপনার ৩০ দিন, ৯০ দিন বিভিন্ন রকম হইতে পারে। সেগুলো অন্য ভিডিওতে আমরা পড়ব। তো তারপরে আসতেছে আমাদের কি, রিভিশন। তো এখন অনেকে চিন্তা করেন কখন আপিল হবে, কখন রিভিশন হবে। মনে রাখবেন আপিলটা হচ্ছে সংক্ষুব্ধ পক্ষের অধিকার। আপনার যদি আপিলের সুযোগ থাকে, আইনগত যদি কোনো বার যদি না থাকে আপিল করতে, নরমালি আপিলই করা হয়। আপিল করলে আপনি ঘটনাগত বিষয়, সাক্ষীগত বিষয়, আইনগত বিষয় দুটোই তুলে ধরতে পারবেন। আর রিভিশন আপনি তখনই করবেন যখন আপিল চলবে না। রিভিশন করলে যেটা হয়, আপনি শুধু বিচারক তার এখতিয়ার প্রয়োগ করেছেন কিনা, না কম প্রয়োগ করেছেন, না অপপ্রয়োগ করেছেন, এই বিষয়টা তুলে ধরতে পারবেন। সেখানে কোনো যে ইস্যু অফ ফ্যাক্ট আপনি তুলে ধরতে পারবেন না। ইস্যু অফ ল নিয়ে আলোচনা হবে রিভিশনে। রিভিশনটা আপনাকে হাইকোর্টে করতে হবে। এই যে আপনি হায়ার অথরিটি বা হাইকোর্টে রিভিশন করতেছেন, মূল মামলার মতো আপনাকে খরচ কিন্তু দিতে হবে। রিভিশনটা ৩ জনের অধিকার। যেকোনো পক্ষদ্বয়, সংক্ষুব্ধ যিনি হবেন, আর হাইকোর্ট নিজে থেকেও রিভিশন করতে পারে। এখন আসি আমরা রিভিউ। যেই আদালত, যেই বিচারক রায়টা দিল, তার কাছে আপনি রিভিউর আবেদন করবেন। যদি ৯০ দিনের মধ্যে করেন তাহলে জাস্ট আমরা যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সর্বোচ্চ যে কোর্ট ফিটা দেখলাম সেই পরিমাণ কোর্ট ফি আসবে। এর বাইরে হলে, ৯০ দিনের পরে হলে মূল মামলার মতো কোর্ট ফি আপনাকে কিন্তু দিতে হবে। রিভিউ আপনি কখন করবেন? যখন আপনার কাছে নতুন কোনো দলিল আসবে, সাক্ষী আসবে, ডকুমেন্ট আসবে, যাতে সেই যে ডিক্রিটা সেটা চেঞ্জ হয়, মডিফাই হয়, সামান্য হলেও চেঞ্জ হয়। আর বিচারক যদি কোনো ভুল করেন উনিও রিভিউ করতে পারবেন। তাহলে রিভিউটা ৩ জনের অধিকার, রিভিশন ৩ জনের অধিকার, রেফারেন্সটা ৩ জনের অধিকার, শুধু আপিলটা ২ জনের অধিকার, সংক্ষুব্ধ পক্ষ। শুধু তাহলে আমরা সবকিছু শুধু ৩ জনের অধিকার, আপিলে শুধু ২ জনের অধিকার। এখন আমরা এগুলো দেখলাম, ১১৫ পর্যন্ত আমাদের চলে গেল। এখন এই যে ১১৬ থেকে নিয়ে ১২০ হাইকোর্ট ডিভিশনের ক্ষেত্রে কিছু রুলস আছে। এটা ছাড়া ১২১ থেকে নিয়ে ১৩১ পর্যন্ত রুলস প্রণয়নের ক্ষমতা দেওয়া আছে। আমরা জানি যেগুলো আইনগুলো সংসদে পাস হয়, সংসদের মাধ্যমে পরিবর্তিত হবে, চেঞ্জ হবে। কিন্তু অর্ডারগুলো আইনেরই ক্ষমতা দেওয়া আছে যে হাইকোর্ট কি করতে পারবে, অর্ডার চেঞ্জ করতে পারবে। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। ১৩২ থেকে এখন ৮৫৮ র মধ্যে মিসেলেনিয়াস বলা আছে। বিবিধ কার্যক্রম, নানা প্রকার কার্যক্রম। যেমন হচ্ছে আপনি সময় বর্ধিত করবেন,
আপনি সেখানে বিচারকের ক্ষমতা দেওয়া আছে, আপনি মামলার রায় পাইলেন, আপনি কিস্তিতে টাকা পরিশোধ করবেন। নানা প্রকার নিয়ম-কানুন বর্ণনা করা আছে। তো তাহলে এটা আমরা আরেকবার একটু মাথায় নিব। ১ থেকে ৮ পর্যন্ত সাধারণ বিষয় পড়ব, সাথে, সাথে ভুলে যাব। কাজের কিছু নেই, আমরা ভুলে গেলাম। ৯ থেকে নিয়ে ৩৫ এর বি আমাদের সাধারণ মামলা, স্যুট ইন জেনারেল। তো যেখানেই জেনারেল থাকবে সেখানে এক্সেপশন থাকবে, পার্টিকুলার থাকবে, ভিআইপি থাকবে। ভিআইপিটা কোথায় আমাদের আছে? ৭৯ থেকে ৮৮। দুটোকে আমরা একসাথে পড়ব। এই মামলাকালীন সময়ে ৩ প্রকারের আমাদের কার্যক্রম হতে পারে। একটা হচ্ছে স্পেশাল, যেটাকে আমরা এডিআর বলি, এডিআর হতে পারে। একটা হচ্ছে আমাদের ইনসিডেন্টাল অর্থাৎ কমিশন ইস্যু হইতে পারে। একটা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টাল অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি, নিষেধাজ্ঞা জারি করতে পারি, কোকের জন্য আবেদন করতে পারি, নানা প্রকার বিষয়। ডিক্রিটা যখন জারি হইল তখন এক পক্ষ ডিক্রি যখন আসলো তখন এক পক্ষ ডিক্রি জারির আবেদন করতে পারে, অন্য পক্ষ সেই আপিল করতে পারে। কেউ রিভিউ করতে পারে, কেউ রিভিশন করতে পারে। আর রেফারেন্স কখন হয়? মামলা চলাকালীন সময়। তো আমরা বিবিধ কার্যক্রম ১৩২ থেকে নিয়ে ১৫৮ জাস্ট এই জিনিসগুলো একটু আপনারা মাথায় রাখবেন। এখন আমরা যারা ওইভাবে মনে রাখতে পারেন না, তারা জাস্ট এইভাবে লিখেও কিন্তু মনে রাখতে পারবেন। কারণ মনে রাখার একেকজনের কিন্তু ক্যাপাসিটি একেক রকম। এজন্য আপনি ১ থেকে ৮ পর্যন্ত প্রাথমিক বিষয় লিখে রাখতে পারেন। ৯ থেকে ৩৫ স্যুট ইন জেনারেল, ৩৬ থেকে আপনি ৭৪ পর্যন্ত ডিক্রি জারি পর্যন্ত লিখে রাখতে পারেন। আর ৩ প্রকারের যে প্রসিডিং আমরা বললাম, ইনসিডেন্টাল, আমাদের স্পেশাল আর সাপ্লিমেন্টাল। এই ৩ টে প্রসিডিং সম্পর্কে আপনারা একটু ভালো স্বচ্ছ ধারণা রাখবেন। আর যেটা হচ্ছে যে ১৫১ অর্থাৎ বিচারকের ক্ষমতা, ১৫২ ভুল সংশোধনের ক্ষমতা, ১০০ আমাদের ৪৪ এটা হচ্ছে রেস্টিটিউশন অর্থাৎ পুনরুদ্ধার, ১৪৮ হচ্ছে ইনলার্জমেন্ট অফ টাইম। এই ৩ টা সেকশন একটু খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি আমরা দেওয়ানি মামলার ক্ষেত্রে কি আছে? কিছু অর্ডার আছে। তো অর্ডার গুলা আমরা জাস্ট হেডিং গুলা মনে রাখবো। ১ থেকে নিয়ে ৯ নাম্বার পর্যন্ত যে অর্ডার আছে, এটি আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রাথমিকভাবে। ১ নম্বর অর্ডারে কি বলে? পক্ষ নির্বাচন। যে মামলাটা আপনি করবেন, কাকে বাদী করবে, কে বাদী হবে, কে বিবাদী হবে, বাদী হতে পারবে কিনা, বিবাদী হতে পারবে কিনা, হলে কি হবে, না হলে কি হবে, জয়েন্ডার, মিস জয়েন্ডার, এইগুলো নিয়ে আমরা পাবো ১ নম্বরে। ২ নম্বরে যে অর্ডারে আমরা যেটা পাবো মামলার কারণ, কজ অফ অ্যাকশনটা কি? প্রতিকার কতটুকু চাইবে? একসাথে চাবে না ভাঙ্গে, ভাঙ্গে চাবে? কিছু তারা বাদ দিতে পারবে কিনা? মামলার কারণ, কজ অফ অ্যাকশন পাবো আমরা ২ নম্বর অর্ডারে। ৩ নাম্বার ওয়ার্ডারে মামলাটা কার মাধ্যমে দাখিল হবে? উকিল বা প্লিডার সম্পর্কে আলোচনা করা আছে। ৪ নাম্বার ওয়ার্ডারে যেটা বলা হচ্ছে, মামলাটা কার কাছে আমরা দাখিল করব? সেরেস্তাদারের কাছে আমরা দাখিল করব। দাখিল করার পর কি হবে? এ বিষয়ে ৪ নাম্বার ওয়ার্ডারে আলোচনা করা আছে। এই ৫ নাম্বারে বলা হচ্ছে যে সমন জারি, যে নোটিশটা জারি করা হবে বিবাদীর প্রতি, তাকে যে খবর দেওয়া হবে, কিভাবে জারি করা হবে? সে যদি বাসায় না থাকে কিভাবে জারি করা হবে? দেশের বাইরে থাকলে কিভাবে জারি করা হবে? এই বিষয়গুলো আলোচনা করা আছে ৫ নাম্বার ওয়ার্ডারে। ৬ নম্বর অর্ডারে যেটা ৬ নম্বরকে বলা হয় প্লিডিং। এটা বাদীরও হইতে পারে, বিবাদীরও হইতে পারে। অর্থাৎ বাদী যে আর্জিটা দাখিল করলো সেখানে কি, কি জিনিসগুলো লিখতে হবে, কি ফরমেটে লিখবে, বিবাদী যে তার রিটেন স্টেটমেন্ট লিখতেছে সেটা কি, কি ফরমেটে লিখবে, সেটাও কিন্তু এই প্লিডিং এর মধ্যে আলোচনা করা আছে। ৭ নাম্বার স্পেসিফিক শুধু আর্জি লেখন বাদীর জন্য। ৮ নাম্বার হচ্ছে বিবাদীর জবাব দাখিল। জবাব দাখিলে আসতে পারে যেই আমাদের সেক্ষেত্রে বিবাদী আসার পর উনি কিছু স্বীকার করতে পারেন, কিছু অস্বীকার করতে পারেন, কাউন্টার ক্লেইম করতে পারেন, সেট অফ করতে পারেন। এগুলো বিষয়ে আলোচনা করা আছে ৮ নাম্বারে। তো ৯ নাম্বারে যেটা ৯ নাম্বারে পক্ষগণ কি উপস্থিত থাকতে পারে, নাও থাকতে পারে। উপস্থিত থাকলে কি হবে, না থাকলে কি হবে? কিভাবে এক্স পার্টি ডিক্রি হবে, এক্স পার্টি প্রসিডিং হবে, এক্স পার্টি ডিক্রি বা প্রসিডিং হলে সেটা কিভাবে সেট এসাইড করা যাবে, এগুলো ৯ নাম্বারে আলোচনা করা আছে। ১০ নাম্বারে যে এই যে ১০ নাম্বার এই ৯ পর্যন্ত আমাদের কিন্তু একটা জায়গায় আমরা ৯ পর্যন্ত মনে রাখবো। ১০, ১১, ১২, ১৩ এইগুলো আদালত বেশিরভাগ ক্ষেত্রে অনুসরণ করে না। তাই এগুলো আমরা আনতেছি না। পরবর্তীতে আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা ১ থেকে ৯ পর্যন্ত পড়ব। ১৪ নম্বরে যেটা যে মামলাটা কি নিয়ে চলবে, ইস্যু গঠন বিষয়ে আলোচনা করা আছে। ১৬ নম্বরে সাক্ষীর প্রতি সমনটা আমরা কিভাবে দিব সে বিষয়ে আলোচনা করা আছে। ১৭ নম্বরে মামলা যে বিচারক মুলতবি করবেন বারবারে পক্ষদ্বয়ের জন্য যেকোনো পক্ষের আবেদনের ভিত্তিতে বা বিচারক নিজের থেকে মুলতবি কিভাবে করবেন সে বিষয়ে আলোচনা করা আছে। তো ২০ নাম্বার এবং ২১ নাম্বারে যেটা সেটা হচ্ছে যে ২০ নাম্বারে ডিক্রিটা কিভাবে দেওয়া হবে জারি। আর ২১ নাম্বার অর্ডারে ডিক্রি জারি সম্পর্কে বিষয়ে আলোচনা করা আছে। ২২ নাম্বারের কথা হচ্ছে যদি পক্ষদ্বয় যদি মারা যায়, পক্ষদ্বয়ের যদি বিবাহ হয় তাহলে মামলাটা কি হবে? তাদেরকে তার উত্তরাধিকারীদেরকে নিয়ে আসতে হবে কিনা এই সম্বন্ধ বিষয়।
23 নম্বর অর্ডার যদি আমরা দেখি, 23 নম্বরে আলোচনা করা আছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরিয়া সম্পর্কে, সমঝোতা বিষয়ে, মামলা উইথড্র বিষয়ে 23 নম্বর অর্ডারে আলোচনা করা আছে। জাস্ট আপনারা হেডিং গুলো আগে মনে রাখবেন, পরে ভিতরে যাবেন। তো 25 নম্বরে জামানত সম্পর্কে বিষয়ে আলোচনা করা আছে, আদালত যদি জামানত আদেশ করে কিভাবে হবে। 26 নম্বরে কমিশন, যেগুলো আমরা বললাম যে আমাদের ইনসিডেন্টাল প্রসিডিং এর ক্ষেত্রে। 32 নম্বর অর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ, নাবালকের বিপক্ষে বা নাবালকের পক্ষে কিভাবে আপনি মামলা দাখিল করবেন। 33 নম্বর, আপনি যদি গরিব হন, আপনার 5,000 টাকার বেশি যদি সম্পত্তি না থাকে কি করবেন। 34 নম্বরে বন্ধকি সম্পত্তি সংক্রান্ত স্পেশাল প্রসিডিং নিয়ে আলোচনা করা আছে। তারপর আমরা যদি কি 39 নম্বরে নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে আলোচনা করা আছে, এটা আমরা একটু মনে রাখবো। 40 নম্বর অর্ডারে রিসিভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা আছে। আমরা যদি এই যে সেকশন 41 দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপিল নিয়ে আলোচনা করা আছে, মূল ডিক্রি থেকে আপিল। মূল ডিক্রি থেকে আপিল, মূল ডিক্রি মানে আমরা যখন প্রথম আপিল করলাম সেই মূল ডিক্রি থেকে আপিল, বা এটাকে আমরা ফার্স্ট আপিল বলি। আর দ্বিতীয় যেটা অর্ডার 42 আমাদের পড়তে হয় না, আপিলের ডিক্রি থেকে আপিল। এই আপিলের ডিক্রির এটা আমাদের অর্ডারটা বাদ না দিলেও এর যে সাবস্টেনটিভ পার্ট সেগুলো কিন্তু সেকশনগুলো বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশে বর্তমানে সেকেন্ড আপিল বলে কোনো আপিল নেই, শুধু ফার্স্ট আপিল আছে। সেকশনটা বাতিল করা হইলেও অর্ডারটা আছে, তাই অর্ডারটা আমরা না পড়লেও চলবে। 43 নাম্বার হচ্ছে আদেশের বিরুদ্ধে আপিল। 104 ধারায় আদেশের বিরুদ্ধে কি আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে আলোচনা করা আছে সিপিসির। এর জন্য আমাদের এই যে 43 নাম্বার একটু অর্ডারটা পড়তে হবে যে আদেশের বিরুদ্ধে আপিলটা কিভাবে হবে। এখন যদি আমরা চলে আসি যে সেকশন 44 বলতেছে নিঃসম্বল ব্যক্তির আপিল, যার টাকা পয়সা নাই, খুবই কম, 5,000 এর কম পর্যন্ত, সে কিভাবে আপিল করবে। তারপরে এই যে 45 বলতেছে আপিল বিভাগে আপিলটা কি করে হবে, এই সংক্রান্ত বিষয় আলোচনা করা আছে। 46 হচ্ছে আমাদের রেফারেন্স, এর সিপিসি সেকশন 113 রেফারেন্সটা কি হবে, কিভাবে হবে। আর 47 বলা আছে আমাদের রিভিউ, রিভিশনের জন্য স্পেশাল কোনো অর্ডার দেওয়া নাই। আর আমাদের অর্ডার 38 গ্রেফতার কোক সংক্রান্ত বিষয় আলোচনা করা আছে। আর আমাদের অর্ডার 35 ইন্টার প্লিডার মামলা সম্পর্কে আলোচনা করা আছে। অর্থাৎ যে মামলায়, অনেকে এটা বুঝেন না, যে মামলায় যিনি মামলাটা করতেছেন তার কোনো স্বার্থ নাই। অর্থাৎ আমি একটা বাসায় ক ব্যক্তি থেকে ভাড়া নিয়ে সেখানে থাকি, ক ব্যক্তিকে ভাড়া পরিশোধ করি। এখন ক খ দুই ভাই আছে, দুই ভাইয়ে তাদের মালিকানা নিয়ে দ্বন্দ্ব। এখন ক আসে, সেই মালিকানা দাবি করে সে ভাড়া চাচ্ছে, খ আসেও করে সেও ভাড়া চাচ্ছে। তো এখন নরমালি আমরা যদি একটু ফাঁকিবাজ হই, কাউকে ভাড়া দিব না, এমনি থাকবো, কিন্তু আইনে অপশন আছে যে আপনি তখন আদালতে আশ্রয় চাইতে পারবেন যে আপনি ভাড়াটা কাকে দিবেন, আপনি ভাড়াটা দিবেন কাকে, ককে দিবেন না খকে দিবেন। এই যে আপনার কোনো স্বার্থ নাই, তারপর আপনি মামলাটা করছেন, এটাই হচ্ছে ইন্টারপ্লিডার মামলা। তো আশা করি আপনারা সিপিসি সম্পর্কে এই জাস্ট একবার প্রাথমিক আপনার এখান থেকে গুরুত্বপূর্ণ যে অর্ডারগুলোর হেডিং গুলো আগে মনে রাখার চেষ্টা করবেন, একবার না হলে দুইবার, দুইবার না হলে তিনবারে। তো এখন আমরা এই যে আপিল, রিভিউ, রিভিশন আরেকবার আপনাদেরকে স্মরণ করায় দিব। দেখেন, আপিল সবসময় হায়ার ফোরামে হবে, আপিলটা হায়ার ফোরামে হবে। আপিলে আপনি আইনগত, ঘটনাগত উভয় বিষয়টা আপনি তুলে ধরতে পারবেন। আপিলটা হচ্ছে সংক্ষুব্ধ পক্ষের অধিকার, আদালতের নিজস্ব কোনো এখতিয়ার না সেটা। ডিক্রির বিরুদ্ধে আপিল হইতে পারে, অর্ডারের বিরুদ্ধে হইতে পারে। অর্ডারে হইলে সেকশন 104 এবং আমাদের যে অর্ডার 43, আর যদি ডিক্রি হয় সেকশন 96, অর্ডার হচ্ছে 41। আর এই আপিল করতে আমাদের মূল মামলার সমপরিমাণ কোর্ট ফি দিয়ে আমাদের আপিল করতে হবে। তবে সোলেনামা ডিক্রি এবং আন্ডার সেকশন 9 স্পেসিফিক রিলিফ টেকের ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল চলবে না। তবে আপিল করা যাবে না, আপনি চাইলে রিভিশন করেন। তাহলে আপিলটা আপনারা বুঝতে পারলেন। আপিল মানুষ কেন করে? বাদীও আপিল করতে পারে, বিবাদীও করতে পারে। বাদী কেন করতে পারে? যে প্রতিকার পাইলো তার চাইতে বেশি প্রতিকার দাবি করে সে আপিল করতে পারে। আর বিবাদী কেন করতে পারে? সে একদম মানতে চায় না যে এটি তার বিপক্ষে, অথবা সে সেখান থেকে কিছু মডিফিকেশন চায়। তো এটি হচ্ছে আমাদের আপিল। তো আপিলের সাথে রিভিশনের সম্পর্কটা কি, এটা একটু আমরা দেখেন। আপিলটা আমরা হায়ার ফোরামে করছি, আর এই যে রিভিশনটা আমরা হাইকোর্টে করতেছি। রিভিশনের শুধুমাত্র আইনগত বিষয় দেখা হবে, কোনো ঘটনাগত বিষয়ে আলোচনা করা যাবে না, যে বিচারক তার আইনগত এখতিয়ার প্রয়োগ করেছেন কিনা, কম প্রয়োগ করেছেন, বেশি প্রয়োগ করেছেন না অপপ্রয়োগ করেছেন, সে বিষয়টা দেখা হবে। এটা ছাড়া আদালত বা পক্ষ যে কেউ করতে পারে, সিপিসি 115 অধীনে মূল মোকদ্দমার মতো খরচ দিতে হয়। তাহলে আপিল এবং রিভিশনের মধ্যে পার্থক্য যদি আমাদেরকে করতে বলে, আপনারা বলবেন যে আপিলটা হচ্ছে পক্ষদ্বয়ের অধিকার, রিভিশন হচ্ছে পক্ষদ্বয় প্লাস আদালতের অধিকার, তিনজনই। আপিল
আমরা সবসময় হায়ার ফোরামে করব, আর রিভিশন আমরা সবসময় হাইকোর্টে করব। যদিও বাংলাদেশে ২০০৩ সালে জেলা জজকে রিভিশনের ক্ষমতা দেওয়া হয়েছে। তো যাই হোক, নরমালি রিভিশন আমরা হাইকোর্টেই আমরা করব, অর্থাৎ আইনগত ব্যাখ্যা শুধুমাত্র হাইকোর্টই দিতে পারে, হাইকোর্ট ডিভিশন। কারণ বাংলাদেশে হাইকোর্ট বলে কিন্তু কোনো কোর্ট নাই, মনে রাখবেন, এটা হাইকোর্ট ডিভিশন। সুপ্রিম কোর্টের ভিতরে আপিলের ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন আছে। তো রিভিউটা কি? রিভিউটা হচ্ছে যেই আদালত মামলার রায়টা দিল একই আদালতে করবেন। যদি আপনি কোনো নতুন সাক্ষ্য পান, নতুন সাক্ষী পান, এমন কিছু পান যাতে আপনার মামলার ডিগ্রিটা চেঞ্জ হবে, আদালত নিজে থেকেও করতে পারে, পক্ষদ্বয়ের আবেদনের ভিত্তিতে করতে পারে। সেকশন 114 ওয়ার্ডার 47 এর অধীনে 90 দিন পরে যদি আপনি করেন তাহলে মূল মামলার মতো কোর্ট ফি দিতে হবে। আর 90 দিনের মধ্যে করলে তাহলে আমরা যে দেখলাম শিডিউল 1 এবং টেবিল 1 এর মধ্যে যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ৯ ধারা যে খরচ, সেই পরিমাণ খরচ আপনাকে দিতে হবে। এখন আসি আমরা রেফারেন্সটা আসলে নির্ভর করে আইনগত বিষয়ের উপর। আইনগত বিষয়ে যদি কোনো সমস্যা হয় তখন আদালত যেটি করতে পারে, হাইকোর্টের কাছে তার মতামত জানতে চাইতে পারে। এর জন্য একটা প্রসেস আছে। আদালত পক্ষগণের আবেদনের ভিত্তিতে হইতে পারে, বিচারক নিজের কাছ থেকেও করতে পারেন। সিপিসি ১১৩ এবং ওয়ার্ডার 46 এর অধীনে যাবতীয় নিয়মকানুন বলা আছে। আপনাকে কোর্ট ফি দিতে হবে যদি আপনার পক্ষদ্বয়ের আবেদনের ভিত্তিতে আপিলটা হয়, রেফারেন্সটা হয়, খরচ আসবে। আর যদি বিচারক করেন খরচ আসবে না। আদালত যদি চায় খরচ দেওয়া হবে। করেই বুঝতে পেরেছেন যে আমরা কি কি জিনিসগুলো করব। আর আরেকবার যদি বুঝিয়ে দেই, দেওয়ানি মোকদ্দমা তাহলে সাধারণ মোকদ্দমা হবে, পার্টিকুলার মোকদ্দমা হবে। এই সাধারণ বা পার্টিকুলার চলার সময় ইনসিডেন্টাল প্রসিডিং, স্পেশাল প্রসিডিং, সাপ্লিমেন্টাল প্রসিডিং, ৩ প্রকারের প্রসিডিং চলতে পারে, সাথে চলতে পারে রেফারেন্স। তাহলে আরো সহজ করে বুঝেন, ২ প্রকারের সাধারণ মামলা হতে পারে, নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে হতে পারে। এই দুটো চলা অবস্থায় ইনসিডেন্টাল প্রসিডিং, সাপ্লিমেন্টাল প্রসিডিং, স্পেশাল প্রসিডিং চলতে পারে, সাথে চলতে পারে রেফারেন্স। তারপরে আসবে ডিক্রি জারি, এক্সিকিউশন। আর হাইকোর্টের জন্য কি বিশেষ কিছু নিয়ম, হাইকোর্ট রুল আর আছে মিসেলেনিয়াস। এখন আসি আমরা জাস্ট আপনাদেরকে একটু জিনিস, এটা যদি আমরা না বলি তাহলে কিন্তু আমাদের এই লেকচারটা শেষ হবে না। যেহেতু আমরা আগামী মাসের ১৫ তারিখ থেকে বার কাউন্সিলের জন্য আমরা প্রতিটা আইনের জন্য আমরা কোচিং চালু করতে যাচ্ছি। যখনই একটা দেওয়ানি মামলা আপনি দাখিল করা হয়, কিভাবে হয়, এটাকে আমরা বলি ইনস্টিটিউট অফ সুট বা আরজি দাখিল। তো আরজি দাখিলের জন্য আপনাকে আরজিটা প্রথমে প্রস্তুত করা হয়। তো আরজির প্রথমে অনেক মোটা লম্বা চড়া দেওয়ানি আরজিগুলা হয়। প্রথমে আপনি মূল আরজিটা লিখলেন, অর্থাৎ যে আপনার যে ক্লায়েন্ট তার কি সমস্যা, তিনি কি প্রতিকার চান। তারপরে ৳৩০ কোর্ট ফি লাগিয়ে আপনি ওকালতনামা তার নিচে রাখবেন। তারপরে প্রসেস ফিটা আপনি রাখবেন। তারপরে ফিরিস্তি ফর্মটা আপনি রাখবেন। সেখানে মূল কাগজের জন্য একটা ফিরিস্তি ফর্ম হবে, ফটোকপির জন্য একটা ফিরিস্তি ফর্ম হবে। যতজন বিবাদী থাকবে তাদের জন্য আপনি কি করবেন, সমন প্রতিজনের জন্য ৩ কপি করে। আরজির যে ফটোকপি আপনি করবেন, কারণ যতজন বিবাদী মূল আরজিটার ফটোকপি সাথে জমা দিতে হবে। এডি সহ আপনাকে খাম জমা দিতে হবে। যদি অন্য কোনো দরখাস্তের আবেদন করেন সেটা জমা দিবেন। আদালতের কোর্ট ফি আপনি জমা দিবেন। কোর্ট ফি না দিলে আপনি সেখানে সেকশন 148 এর অ্যাপ্লিকেশনটা জমা দিবেন। তো তাহলে আরজি প্লাস ওকালতনামায় বাদীর স্বাক্ষর থাকবে। একটা মনে রাখবেন, আরজি প্লাস ওকালতনামায় বাদীর স্বাক্ষর থাকবে। সত্যপাঠে বাদীর স্বাক্ষর থাকবে। বাদীর আইডি কার্ড এখন বাধ্যতামূলক, সেটা থাকবে। ৳৩০০ বেশি যদি কোর্ট ফি হয় সেটা চালানের মাধ্যমে জমা করতে হবে। দেখেন তাহলে আরজি দাখিল, আরজিটা প্রস্তুত করার জন্য আপনার কতটা ঘাম ঝরতেছে। এই জিনিসগুলো একবারে যদি মাথায় নেন, আপনার কাছে কিন্তু পানির মতো মনে হবে। তো নরমালি ৪ নম্বর অর্ডার বলতেছে যে আদালতের কোর্ট অফিসার বা সেরেস্তাদারের কাছে নিযুক্ত যিনি থাকবেন তার কাছে দাখিল করবেন। উনি স্বাক্ষর করে আপনাকে ফেরত দিবেন। আপনি চলে যাবেন এজলাসে, যে এজলাসে মামলাটা করা হবে তার পিয়নের কাছে। পিয়ন কোর্ট ফি গুলোকে ছিদ্র করে দিবে এবং তার কোর্ট ফি রেজিস্টারে সেগুলো লিখে থাকবে। আরজিতে উনি একটা সিল লাগিয়ে দিবেন। আবার আপনি সেরেস্তাদারের কাছে চলে আসবেন। সেরেস্তাদার তখন সুট রেজিস্টারে লিখবেন, মামলা নাম্বার আপনাকে দিয়ে দিবেন। পরবর্তী তারিখ উনি দিয়ে দিবেন যে কত তারিখে আপনার মামলাটা শুনানি হবে। তাহলে দেখেন আরজি দাখিল বলতে কত কিছু আপনাকে দেখতে হচ্ছে। আরজি দাখিলটা হয়ে গেল ধরলাম আমরা। এখন আসতেছে আপনার সমন জারি। এখানে আমরা অর্ডার 27, অর্ডার 5 এবং সিপিসি সেকশন 27 আসে। আদালতে জারি কারারোগের মাধ্যমে যদি হয় এটাকে আমরা বলি এসআর বা সার্ভিস রিপোর্ট। আর যদি ডাক টিকেটের মাধ্যমে হয় এডিআর। তো দুটাই করা হয়, যে আসলে এই দুটাই একসাথে জারি করা হয়, শুধু একটা দিলে হয় না। অর্থাৎ তাকে বিবাদীকে নোটিশ দেওয়া যে আপনার বিরুদ্ধে মামলাটা হইছে। এখন আসি আমরা বিবাদী কর্তৃক জবাব দাখিল, যাকে আমরা বলি ডব্লিউএস বা রিটেন স্টেটমেন্ট। এটা অর্ডার 8
এবং ওয়ার্ডার 6 দুটো মিলেই প্লিডিং কিন্তু বাদীরও হইতে পারে, বিবাদীরও হইতে পারে। তাহলে বিবাদী কর্তৃক জবাব দাখিল। তো বিবাদী যদি না আসে সেক্ষেত্রে কি আমরা ৯ নম্বরে চলে যাব যে কি হবে, উপস্থিত হইলে কি হবে না হবে। তো আমরা ধরেই নিলাম বিবাদী আসে, জবাবটা দাখিল করলো। এখন কিভাবে জবাবটা লিখবে এরও নানা লম্বা চড়া কিন্তু অর্ডারের মধ্যে নিয়মগুলো দেওয়া আছে। এটা দেওয়ার পর এখন বাধ্যতামূলকভাবে ৪ নম্বরে যেটা হয় যে এডিআর, যেটা আমরা বলেছি কি স্পেশাল প্রসিডিং শুরু হয়ে গেল সেকশন 23 অর্ডার 23 মোতাবেক 89A থেকে নিয়ে 93 পর্যন্ত এডিআর। এডিআর এর মধ্যে কি মিডিয়েশন হইতে পারে, আরবিট্রেশন হইতে পারে, রিকনসিলিয়েশন হইতে পারে। তো এখানে চলবে সমঝোতা, যে ভাই মামলা করে লাভ নাই, আপনারা আপোষে সমঝোতা করে নেন, নিজেদের মধ্যে ঠিক করে দেন। যদি না করতে পারেন আমি একজন আরবিট্রেটর ঠিক করে দিচ্ছি, আরবিট্রেটরের মাধ্যমে করেন। তাহলে মামলাটা আপনারা নিজেরাই, কেউ হারলেন না, কেউ জিতলেন না, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকলো, দেওয়ানি মামলা চাপ কমলো। এই জন্যই এই এরিয়ারটা যেটি করা হয়েছে নিয়ে আসা হয়েছে। তো এখন আসি, ধরলাম কেউ তারা রাজি হইল না, তখন আমরা চলে যাব যে ফ্রেমিং অফ ইস্যু অর্ডার 14। সেটা হচ্ছে ইস্যু গঠন, বিচার্য বিষয় গঠন। আসলে কি কি বিষয় নিয়ে মামলাটা চলবে। নরমালি পাইকারি হারে কিছু ইস্যু আমি বলে দেই, যেমন এই মামলাটা এই আকারে এই প্রকারে চলতে পারে কিনা, তামাদি দোষে দুষ্ট কিনা, বাদী প্রতিকার পাইতে পারে কিনা, বাদীর যে স্বার্থ সেখানে আছে কিনা। এই ৪-৫টা ইস্যুই গঠন করা হয়, তার উপরে গোটা মামলাটা কিন্তু চলে। তাহলে আমরা চলে আসলাম কি ইস্যু গঠন। তো ইস্যু গঠনটা বাদীর আইনজীবী দিতে পারে, কি কি বিষয় ইস্যু গঠন হবে বিবাদী দিতে পারে, আদালত ঠিক করে দেন, বিচারক তো করেন না, বিচারকের নিম্নস্থ যারা থাকেন ওনারাই এই পাইকারি হারে ইস্যুগুলো ঠিক করে দেন। তারপরে যেটা আমাদের ৬ আর ৭, যদি আমার এখানে নাম্বারিংটা ডবল হয়েছে, এটা একই জিনিস, সেটা হচ্ছে যে সেকশন 30 অর্থাৎ তদবির ৩০ ধারা তদবির যেটাকে বলা হয় যে ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন ওয়ার্ডার 11 মোতাবেক সেকশন 30 এবং ওয়ার্ডার 11 মোতাবেক উদ্ঘাটন এবং পরিদর্শন, অর্থাৎ যখনই ইস্যু গঠন হইল তখন যেটা হইতে পারে আপনার কাছে নতুন দলিল আসতে পারে, সাক্ষী আসতে পারে, বিচারকের মনে হইতে পারে এই ইস্যু গঠনের জন্য আরো কিছু দলিলের প্রয়োজন, আরো কিছু সাক্ষীর প্রয়োজন, তখন এই স্তরে এটা অ্যাড করা যায়। মামলার যেকোনো স্তরে আপনারা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই বিচারকের অনুমতি নিয়ে। তবে এটা একটা স্পেসিফিক, এখানে একটা আপনার অবস্থা দেওয়া আছে ধাপ। তারপরে কি হবে? তারপর হবে শুনানি তারিখ নির্ধারণ, যাকে বলা হয় এসডি, মানে সেটলিং ডেট। সবকিছু হয়ে গেলে যে মামলার শুনানিটা কবে শুরু হবে। তারপরে যেটা প্রিএম্পটরি হিয়ারিং, শুনানি শুরু হবে। এই শুনানিতে নরমাল নিয়ম হচ্ছে প্রথমে মৌখিক সাক্ষী, পরবর্তীতে দালিলিক বা ডকুমেন্টারি যদি সাক্ষী থাকে সেগুলো। তবে বাস্তবতা হচ্ছে যে প্রথম থেকেই যে সাক্ষীর রেকর্ডগুলো শুরু হয়ে যায়। অর্থাৎ একেক যে আদালত আছে, একেক জেলায় একেক রকম কিছু প্র্যাকটিস চলে। বইয়ের মতো 100% অনুসরণ করা হয় না। বইয়ের নিয়ম হচ্ছে প্রথমে মৌখিক সাক্ষী, পরবর্তীতে ডকুমেন্টারি সাক্ষী। সাক্ষ্য গ্রহণ হবে, সেগুলোকে ক্রস করা হবে, রি-এক্সামিন করা হবে। সবকিছু এই শুনানির মধ্যেই কিন্তু চলবে, যেটা আমাদের অর্ডার 18 মোতাবেক। তারপরে আসি আমরা আর্গুমেন্ট বা যুক্তি তর্ক। যত কিছু সাক্ষী তাকে দেখাইলেন, পরবর্তীতে উভয় পক্ষের আইনজীবী তারা তাদের পক্ষে মামলাটা কেন আসবে, মামলার রায়টা কেন তাদের পক্ষে আসবে, এই নিয়ে তারা যুক্তি তর্কে যে সর্বশেষবারের মতো আরেকবার উপস্থিত হবেন। তারপরে যেটা সেটা হচ্ছে রায় ঘোষণা করা হবে। এটা আমরা সেই আমাদের দেখেছি কোথায়, আমাদের অর্ডার 20 মোতাবেক। এখানে যদি আমরা সেকশন লিখেছি অর্ডার 20 মোতাবেক, এখানেও আমাদের অর্ডার 20 মোতাবেক। আর আমাদের সেকশন হচ্ছে 33, রায় এবং ডিক্রি 33 মোতাবেক কি হবে, রায় ঘোষণা হবে। রায় ঘোষণা হচ্ছে আমাদের অর্ডার 20 মোতাবেক। আর রায়ের পরে হবে আমাদের ডিক্রি প্রদান, ডিক্রি তৈরি করা হবে। আর ডিক্রির পরে কিছু কিছু মামলায় প্রয়োজন হয় ডিক্রি জারি করার জন্য, সেটা আমরা 21 মোতাবেক অর্ডার মোতাবেক করব। আর এক্ষেত্রে জাস্ট এটা আমাদের আসবে না, এটা আমরা কেটে দিলাম। তো মোটামুটি এই 48 মিনিটে যে লম্বা চড়া ভিডিওটা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা আপনারা ধীরে সুস্থে বারবার দেখবেন, একাধিকবার দেখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন। কখনোই আপনারা একবারে দেখে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। একবারে দেখে বা একবার যদি আপনি দেখে চিন্তা করেন আপনি বুঝে যাবেন, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। যাই হোক, আমরা সিপিসি, সিআরপিসি, পিসি, এভিডেন্স অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এই যে ৬ টা সাবজেক্ট প্লাস আরেকটা যেটা আছে বার কাউন্সিলের যে ইয়াটা আছে সেটা সহ প্র্যাকটিশনারদের জন্য টোটাল ৭ টা সাবজেক্টের উপর আমরা ওভারভিউ ভিডিওগুলো আপলোড করব, এবং ১৫ তারিখ থেকে যারাই অংশগ্রহণ করতে চান আগামী বার কাউন্সিলে আপনারা মৌখিক পরীক্ষা অর্থাৎ এমসিকিউ দিবেন, রিটেন দিবেন, ভাইভা দিবেন, তাদের জন্য ইনশাল্লাহ কাজে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাতকাহনের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।